যে কোনো এন্টারপ্রেনিয়ারের প্রথম হয়তো 2-3টা স্টার্টআপ ফেল করে যাচ্ছে। সে টাকা হোক, এনার্জি হোক, টাইম হোক, যাই দিয়েছে সেটা ওয়েস্ট তো কোনোদিনও যায় না, আমি বলবো না। সবই ইনভেস্টমেন্ট ওখান থেকে শিখে নেক্সটটাতে কাজে লাগে। বাট সেটা কোথাও না কোথাও ব্যর্থ হয়েছে এবং তারপরে নেক্সট অন্য কিছু এবং কোনো একটা জায়গা থেকেই ক্লিক করেছে। কী করে ব্যবসা করতে হয়, কী করে গান বাজনা করতে হয়, বা কী করে নিজের শখকে, নিজের আনন্দকে বজায় রেখে জীবিকা উপার্জন করতে হয়, সব কিছু নিয়ে আজকের এই গল্পটা। চান্দনের আজ অব্দির জার্নিতে সবচেয়ে বেশি এক্সাইটিং মনে হয়েছে এবং যেটা তুমি এখন থেকে পাবলিক ফোরামে বলুন। তো আমি নাম বলবো না, খুব একটা বড় রেস্টুরেন্টে যাই, সেখান থেকে শেফটাকে ভাঙাতে হবে। তো রাত্রিবেলা বসে আছি, আমি খুব ভালো লোক ভাঙাতে পারি। ঠিক লকডাউনের সময় যেই লোকেদেরকে সব রেস্টুরেন্ট থেকে বাদ দিয়ে দিয়েছিল, প্রচুর লোককে নিয়োগ করে আমরা এই লকডাউনের ফেজে অ্যাটলিস্ট 12টা রেস্টুরেন্ট নতুন করলাম। শুনে মনে হচ্ছে সবই স্মুথ গেছে, কিন্তু এটা তো হতে পারে না, অসম্ভব একটা ব্যাপার। তো আমি প্রথম থেকেই যেরকম লক্ষ্মী ছাড়া, আমি আমার মানসিকতাটাও লক্ষ্মী ছাড়ার মতোই। যদি সবাই ডান দিকে হাঁটতো, আমি বাঁ দিকে হাঁটতাম, সবাই যখন পড়ছে তখন আমি ঘুমোতাম। ওটা লক্ষ্মী ছাড়ার একটা টার্নিং পয়েন্ট। ওই গানটা প্রচণ্ড পপুলার হয়ে যায়। তো আমি যেটা ঠিক করলাম সেটা হচ্ছে ডেমোক্রেটাইজিং ফাইন ডাইনিং। বিজ্ঞাপন করো, পাবলিসিটি করো, একটা সিনেমা বানিয়ে, যদি সিনেমাটা ভালো না হয় কোনো দিনও চলবে না। আমার রেস্টুরেন্ট যখন প্রথমে খুলেছিলাম, রেস্টুরেন্টের সাইজ ছিল 300 স্কোয়ার ফিট, তার কিচেনটার সাইজ ছিল হচ্ছে 100 স্কোয়ার ফিট, আর আমার কনফিডেন্সটা ছিল সেটা হচ্ছে 1 লাখ স্কোয়ার ফিটের। যেই ইন্ডাস্ট্রিতে অ্যাট্রিশন রেট সবচেয়ে হাই, মানে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, খাবারের ইন্ডাস্ট্রি, সেখানে সুপার সাকসেসফুল। সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান হতে পারে আমেরিকা তথা বিশ্বে ফেমাস হতে পারে, কিন্তু খাবারের ইন্ডাস্ট্রিতে চাউমিন ফেমাস। অল 1590, চ্যাপ্টার 2, এগুলো নিয়ে যে লক্ষ্মী ছাড়া জার্নি, সেটাই আজকের আমাদের আলোচ্য বিষয়। বাই দ্য ওয়ে, আজকের আমাদের গেস্ট কিন্তু দুইজন। মানে একজন যিনি ফেমাস রক ব্যান্ড লক্ষ্মী ছাড়ার কোফাউন্ডার তথা কিবোর্ডিস্ট, আরেকজন এই এতগুলো যে রেস্টুরেন্ট চেনের নাম নিলাম সেগুলোর সাকসেসফুল ফাউন্ডার। না, আমাদের আজকের গেস্ট একজনই। সো লেটস ওয়েলকাম দ্য জুয়েল অফ বেঙ্গল, মিস্টার দেবাদিত্য চৌধুরী ইন দ্য ডিপ ডাউন শো। দেবাদিত্য চৌধুরী, দেবাদা বলবো, একদম। ওয়েলকাম টু দ্য ডিপ ডাউন শো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। নর্মালি গেস্ট হিসেবে যেটা হয় প্রত্যেক যে কোনো পডকাস্টে দুই রকমের হতে পারে। একটা হচ্ছে কমপ্লিটলি এডুকেশনাল বিজনেস এরিনা থেকে, আর আর্টিস্টিক। তুমি তো দুইজনই। সো হাউ আর ইউ ফিলিং? কেমন হবে আজকে পডকাস্ট? আপনি এটা নিয়ে কতটা এক্সাইটেড? অফকোর্স খুবই এক্সাইটেড। সবচেয়ে ভালো তো আরেকটু, যদি তোমরা সময় আসতে দ্বারা অনেক খুব বেশিক্ষণ ধরে আমরা ইন্টারভিউটা চালাতে পারতাম। যেহেতু সময় খুব কম, তার মধ্যেই চেষ্টা করব আমার পুরো জীবনের জার্নিটা সম্বন্ধে যতটা দর্শকদের সাথে শেয়ার করা যায়, তোমার সাথে শেয়ার করা যায়, গল্পের ছলে একটা লাইট মুডে জিনিসটাকে তুলে ধরার, যাতে অনেকের যদি ইন্সপায়ার হয় তো খুব ভালো, যে কী করে ব্যবসা করতে হয়, কী করে গান বাজনা করতে হয়, বা কী করে নিজের শখকে, নিজের আনন্দকে বজায় রেখে জীবিকা উপার্জন করতে হয়, সব কিছু নিয়ে আজকের এই গল্পটা। একদম। সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান আর বাংলাতে চাউম্যান, খাওয়ানোর জন্য। এটা স্টার্টিংয়ের জার্নিটা আমি জানি তুমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে বলেছো। আমি স্টার্টিংয়ের জার্নিটা না, আমি জানতে চাইছি এরকম কোনো একটা জিনিস যেটা তোমার মানে ওখানে চাউম্যানের আজ অব্দির জার্নিতে সবচেয়ে বেশি এক্সাইটিং মনে হয়েছে এবং যেটা তুমি এখন থেকে পাবলিক ফোরামে বলুন। এটা থেকে যদি স্টার্ট করে। ওয়েল, এই কোয়েশ্চেনটা একটু অ্যাব্রাপ্ট হবে, এটা তো আমরা আসবো গল্পের। আমি যেটা বলতে চাই, আমার জীবনের জার্নিটা আমি সবসময় বলি, এই পুরোটা একটা মোটামুটি একটা বলিউড ব্লকবাস্টার সিনেমার মতন আমার জীবনের গল্পটা। এই কোথা থেকে কোথায় ছিলাম, সেখান থেকে কোথায় এলাম, সেখান থেকে আবার কোথায় যাচ্ছি। তো প্রথম ইন্টারেস্টিংলি আমার জীবনটা শুরু হয় খুবই একটা সাধারণ পরিবারে। সাউথ ক্যালকাটায় বালিগঞ্জে আমরা থাকতাম। আমাদের পরিবারে কেউ কোনোদিন ব্যবসা করেনি, সবাই চাকরিজীবী। আমার বাবা বিদেশে থাকতেন, আমাদের পরিবারে সবাই চাকরিজীবী, গভর্নমেন্টের চাকরি করতেন। বিউরোক্র্যাট ছিল আমাদের পরিবারে, কর্পোরেট সবাই, কিন্তু কোনোদিন কেউ ব্যবসা করেনি। আর তারপর তারও আগে বলতে চাই যে কেউ কোনো দিন সেভাবে গান বাজনাটাকে এতটা প্রাধান্য দেয়নি, যে গান বাজনা করে একটা জীবিকা উপার্জন করা যায় সেটাকে ভাববে। তো আমি প্রথম থেকেই যেরকম লক্ষ্মী ছাড়া, আমার মানসিকতাটাও লক্ষ্মী ছাড়ার মতোই। যদি সবাই ডান দিকে হাঁটতো, আমি বাঁ দিকে হাঁটতাম, সবাই যখন পড়ছে তখন আমি ঘুমোতাম, সবাই যখন ঘুমোচ্ছে তখন আমি পড়তাম। মানে আমার জীবনটাই পুরো উল্টো। মানে কোনো দিনই কোনো সোজা পথে আমার কোনোভাবেই কোনো কিছু হয়নি। অ্যাকচুয়ালি আমি এটা বিশ্বাস করতাম
যে পথটা ইজি, এখানে সবাই হাঁটছে, সে পথটা খুবই আনন্দের, কিন্তু সে পথটা বেশি দূর যাওয়া যায় না। একই রকম পথ, কোনো এক্সাইটমেন্ট নেই। যে পথটা দেখে মনে হবে যে খুবই কঠিন, জঙ্গল পাহাড় পর্বত, সে পথেই চলা উচিত। তাহলে জার্নিটাও কি ইম্পর্টেন্ট হবে, আর আলটিমেটলি যখন পৌঁছবো তখন ডেস্টিনেশনটা মানে নিজে কোথাও যেন একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে আমি যেখানে সবাই গেছে সে পথে যাইনি, আলাদা করে গেছি, বাট পৌঁছাতে পারলাম গন্তব্যস্থলে গিয়ে, এটা না পৌঁছাতে পারলাম যেটা তো পরের কথা। তো আমার জীবন যখন শুরু হয় তখন এই প্রথম পিয়ানো বাজানো শুরু করি, শেখা শুরু করি। আমি সেন্ট জেভিয়ার্স কলেজে যখন ক্লাস 11-এ উঠি, মানে 11-এ যখন অ্যাডমিশন নিই, আমি সাউথ পয়েন্টে পড়তাম। তার আগে গান বাজনা করতাম, বিভিন্ন ব্যান্ডে বাজাতাম, এই পাড়ার ব্যান্ডে বাজাতাম, এদিক ওদিক করতাম, স্কুল ফেস্টে বাজাতাম। সেন্ট জেভিয়ার্সে ক্লাস 11-এ উঠে আমার সাথে আলাপ হয় আমার দুই বন্ধু গৌরব চ্যাটার্জি অ্যান্ড সংকেত ভট্টাচার্য, মানে গাবু আর পাঙ্কু। তারপর ওদের সাথেই লক্ষ্মীছাড়া শুরু 1999 থেকে। মানে লক্ষ্মীছাড়া আগে ছিল গৌতম কাকু, মানে গৌতম চট্টোপাধ্যায়ের ব্লেসিংসে আমাদের নাম হয়েছিল লক্ষ্মীছাড়া। 1995-এ পড়াশোনায় জলাঞ্জলি গানটা রিলিজ হয়েছিল, বাট সে অর্থে ব্যান্ড হিসেবে পারফর্ম করা বা প্রফেশনালি কেরিয়ারটাকে নেওয়া তখনও শুরু হয়নি। শুরু হলো 1999-এ, যখন লক্ষ্মীছাড়া অ্যাকচুয়ালি ফর্ম হলো। আমি, সায়ক, গাবু, পাঙ্কু, নীলাঞ্জন, আমরা সবাই মিলে একসাথে ব্যান্ডটাকে শুরু করি। তো তখন আমরা কলেজের 11-এ পড়ি, হচ্ছে মিউজিক করছি। যখন আমরা কলেজে 12-এ পড়ি তখন আমাদের প্রথম অ্যালবাম রিলিজ হলো মেঘমল্লার, খুবই পপুলার একটা অ্যালবাম। ক্লাস 12-এ পড়ি, তখন 12-এ পড়ি, তার মধ্যে অ্যালবাম রিলিজ হয়ে গেছে, প্রচুর শোজ হচ্ছে। এটা অন্য ধরনের ফিলিং। বাড়িতে বলছে এত রাত্রি কোথায় যাচ্ছিস, কিন্তু আমরা যাচ্ছি। আজকে বর্ধমান, কালকে অন্য বিভিন্ন বিভিন্ন জায়গায়, জেলায় জেলায় শো করে বেড়াচ্ছি, কলকাতায় শো করে বেড়াচ্ছি। তারপর 2001-এ আমার যতদূর মনে হয় আমাদের সেকেন্ড অ্যালবাম রিলিজ হয়েছিল। ওটা লক্ষ্মীছাড়ার একটা টার্নিং পয়েন্ট। সেটা হচ্ছিল অ্যালবামটা জীবন চাই সারা বেশি। ওই গানটা প্রচণ্ড পপুলার হয়ে যায়, অ্যান্ড অ্যালবামটা বাংলা ব্যান্ডের যত অ্যালবাম বেরোয় সেই সময় তার মধ্যে একটা খুবই জনপ্রিয় অ্যালবাম পরিণত হয়। আশা অডিও সেই অ্যালবামটা বার করে, অ্যান্ড ওভারনাইট আমাদের শোয়ের সংখ্যা, আমাদের ফেমের সংখ্যা খুবই বেড়ে যায়। তখন লক্ষ্মীছাড়া যদি মালগাড়ি ছিল আগে, তো তখন এটা মানে সুপার ফাস্ট ইঞ্জিনে পরিণত হয়। বন্দে ভারত। হ্যাঁ, বন্দে ভারত বলতে পারো, রাজধানী বলতে পারো। তো শোজ চলছে, পড়াশোনা চলছে, আমাদের গান বাজনা ফাটিয়ে চলছে। তো করতে 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 আমার গ্র্যাজুয়েশন হলো, গান বাজনা চলছে। আমার ছোটোবেলা থেকে খাওয়ার প্রতি একটা ন্যাক ছিল। কিরম ন্যাক ছিল, আমি প্রচণ্ড খেতে ভালোবাসতাম। আমার মনে হয় না এরম কোনো দিন গেছে যখন আমরা বিরিয়ানি খেতে যেতাম কোনো দিন আমি একটা বিরিয়ানি খেয়েছি। সারা জীবন 2টো বা কোনো সময় 3টে বিরিয়ানি একদম। তো সেটাও বলবো, আমি তখন কিতে ছিলাম, সেখান থেকে আমার মানে শরীরের আকারটা কীভাবে পরিণত হলো। তো সেই করতে করতে আমি খুব ওবেস হয়ে গেলাম, সাংঘাতিক মোটা, প্রচণ্ড খাই, মানে জীবনটাই যেন খাওয়ার জন্যে। ঘুম থেকে উঠে থেকে খাওয়া শুরু করছি, শোয়ার সময় অবধি খাচ্ছি। আমার মা খুব ভালো রান্না করতেন, এবং প্রত্যেকটি মধ্যবিত্ত পরিবারে যেরকম হয়, মারা ওয়েট করে থাকে যে ছেলেদের জন্য কি নতুন রকমারি খাবার রান্না করবে, যে আমার বাড়িতে আর কোনো ব্যতিক্রম নয়। সারাদিন এটা হতো, বিভিন্ন জায়গায় খেয়ে বেড়াচ্ছি, মা খাবার বানাচ্ছে, মানে খাওয়া খাওয়া খাওয়া, আর তার সাথে গান না করতে করতে ফ্রেন্ডস এফএম বলে যে এফএম স্টেশনটা এলো, সেটা তখন ছিল। আমার বন্ধু ওখানকার খুবই পপুলার একজন আরজে ছিল, নীলাঞ্জনা। তো বললো চলো না আমরা একটা শো হোস্ট করা শুরু করি। সেই শোটার নাম হবে খেতে খেতে শোনো। খেতে খেতে শোনো দেবাদিত্যর সাথে আর নীলাঞ্জনার সাথে। তো বৃহস্পতিবার দিন হতো 6টা থেকে 7টা শোটার সাবজেক্টটা ছিল আমি যে দেশ বিদেশ ঘুরে বেড়াতাম। আমি প্রচণ্ড দেশ বিদেশ ঘুরে বেড়াই, আজকে এখনও বেড়াই, তখনও বেরোতাম। তখন গান বাজনা করতে যেতাম বা বিভিন্ন কাজে যেতাম। সেখানকার বিভিন্ন খাবার রেস্টুরেন্টে, মানে খাবার দোকানে আমি ট্রাই করতাম। 5 স্টার বা হাই এন্ড রেস্টুরেন্টসগুলো তো কখনোই করতাম না, টাকা ছিল না, সেটা একটা অন্য ব্যাপার, করতাম না। করতাম হচ্ছে ছোটো ছোটো পাড়ার রেস্টুরেন্টসগুলো যেখানে অসাধারণ খাবার পাওয়া যেত। সেটা শুধু কলকাতায় না, বিভিন্ন ভারতবর্ষের অন্য শহরে, বিদেশে। অ্যান্ড সেই খাবার কথা, সেই দোকানের কথা আমরা এই শোটাতে বলতাম। শোটা প্রচণ্ডভাবে জনপ্রিয় হয়ে যায়, অ্যান্ড এতটাই জনপ্রিয় হয়ে যায় সেটা থেকে আমাকে মানে ভাবতে বাধ্য করে যে এবার এইটাকে একটু সিরিয়াসলি নেওয়া যাক। গান বাজনা চলছে, তখন আমি একটা চাকরিও করতাম একটা পাবলিক রিলেশন এজেন্সিতে, তার সাথে চাউম্যানটা হবে। তো চাউম্যান হওয়ার 2-3 বছর আগে থেকেই আমি বছরে 2-3 বার চায়না যেতাম ঘুরতে, কাজে, অফিসের কাজের ক্ষেত্রে, মানে সূত্রে। অ্যান্ড তখন আমি ঠিক করলাম যে একটা রেস্টুরেন্ট করবো। টাকা পয়সা খুবই কম, কিন্তু তাও খুলবো। এটা কীভাবে খুলবো, করে 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 অনেক কিছু আইডিয়া মাথায় এলো। তারপর চাউম্যান এলো। চাউম্যান কেন এলো আর চাউম্যান কেন সাকসেসফুল হলো, এই কোয়েশ্চেনটা তুমি করতে তার আগে আমি তখন তো এই উত্তরটা দিয়ে দিই।
যখন আমি এখানে চাউমিন খুলি 2010-এ, তখন অলরেডি প্রচুর চাইনিজ রেস্টুরেন্ট আছে, প্রচুর ট্যাংরাতে আছে, পার্ক স্ট্রিটে আছে, কলকাতার বিভিন্ন জায়গাতেও আছে। কিন্তু তালে চাউমিন কেন খুলবো, আর তালে লোকে চাউমিনের কেন ইউএসপি অফ চাউমিন। তো আমি যখন খুললাম তখন যেটা দেখলাম, যেটা লক্ষ্য করলাম, আমি খুব অ্যালফ্রেড ফোর্ডের ভক্ত, মানে যিনি ফোর্ড অটোমোবাইলসের যিনি ফাউন্ডার, তিনি বলেছিল ডেমোক্রেটাইজিং অটোমোবাইল, মানে আমি ফোর্ড গাড়ি বার করব, সেই গাড়িটা ছোটো গাড়িও বার করবো ফোর্ডে, যাতে একটা সিম্পল পরিবার, মধ্যবিত্ত পরিবারে চড়তে পারে, আর হাই এন্ড ফোর্ড গাড়িও বার করবো, যে ফোর্ড ম্যাস্ট্যাংও বার করবো, যেটা মানে এক্সট্রিম প্রিমিয়াম গাড়ি। তো আমি যেটা ঠিক করলাম সেটা হচ্ছে ডেমোক্রেটাইজিং ফাইন ডাইনিং, মানে ফাইন ডাইনিং রেস্টুরেন্টে সবাই যেতে চায়, প্রত্যেকের ইচ্ছে হয় একবার যাওয়ার জন্য, যে কোনো পরিবারে, কিন্তু সবাই যেতে পারে না। তাদের কাছে টাকাটা হয়তো সবসময় থাকে না ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যাওয়ার জন্য, আর টাকা থাকলেও যেটা প্রবলেম, স্পেশালি বাঙালিদের মধ্যবিত্ত পরিবারে, যে আমি ফাইন ডাইনিংয়ে যাবো, কী জামাকাপড় পরে যাবো, কীভাবে টেবিল চেয়ারে বসবো, কীভাবে খাবো, লোকে দেখে আমায় জাজ করবে। তো সেইটাকে আমি ব্রেক করলাম চাউমিন দিয়ে। চাউমিন একটা ছোট্ট রেস্টুরেন্ট তৈরি করলাম, সেখানে অ্যাম্বিয়েন্সটা, খাবারটা, ক্রকারি, কাটলারি অ্যাট পার উইথ এনি 5-স্টার রেস্টুরেন্ট, এনি ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, কিন্তু প্রাইসটা খুব রিজনেবল। আমি চায়না থেকে প্রচুর নতুন রেসিপি নিয়ে এলাম, সসগুলো নিয়ে এলাম, সস ইম্পোর্ট করা শুরু করলাম তখন থেকে, দিয়ে চাউমিন করলো। লোকেরা একদম 5-স্টার রেস্টুরেন্টে গিয়ে যে খাবারটা পেতো সেটা চাউমিনে পাওয়া শুরু হলো, অ্যান্ড নিজেদের পকেট ফ্রেন্ডলি এদিকে। আমি, আমার মনে আছে প্রথম বিজ্ঞাপন করতাম চাউমিনের, ওটার ক্যাপশন ছিল 5-স্টার ফুড অ্যাট 1-স্টার কস্ট। তো মানে সেইভাবেই বিজ্ঞাপন করেছি। আস্তে আস্তে চাউমিন ধীরে ধীরে খুব পপুলারিটি গেইন করলো। আমি জানি না তোমরা কোনো দিন গেছো নি না, চাউমিনের প্রথম রেস্টুরেন্ট এটা গল্ফ ক্লাব রোডে আছে, সেটা মানে একটা খুবই ছোটো একটা 300 স্কোয়ার ফিটের রেস্টুরেন্ট ছিল। সেখান থেকে আমার যাত্রা শুরু, অ্যান্ড উইদাউট এনি পাবলিসিটি বাজেট, উইদাউট এনি বিজ্ঞাপন, প্রথম 1-1.5 মাসের পর থেকে ওখানে জায়গা দিতে পারতাম না, লাইন দিয়ে লোকেরা খাচ্ছে। 1-1.5 মাসের পর থেকে, প্রথম 1-1.5 মাসের মধ্যে, প্রথম 1-2 মাসের মধ্যে, বিকজ জানো তো, খাবার মানে আমি মনে করি শুধু খাবার না, কন্টেন্ট ইজ দ্য কিং। তুমি বিজ্ঞাপন করো, পাবলিসিটি করো, একটা সিনেমা বানিয়ে, যদি সিনেমাটা ভালো না হয় কোনো দিনও চলবে না। সেম একদম কন্টেন্ট হচ্ছে মেন। তো আমার খাবার কন্টেন্টটা ছিল হচ্ছে হিরো। আমি খাবারটাকে এমনভাবে তৈরি করলাম, এমন প্যাকেজিং নিয়ে এলাম, এমন মানে কনসেপ্ট নিয়ে এলাম। আজকের দিনেও তুমি যদি চাউমিন থেকে খাবার আনো, দেখবে চপস্টিক আমরা দিই, সেটা আমরা তখনই দিতাম 2010 থেকে, 14 বছর আগে থেকে। তো এই চপস্টিকটা কলকাতায় পপুলার করলাম আমরা, যে একটা চপস্টিক বলে একটা বস্তু আগে লোকেরা খেলতো, বাড়িতে সাজিয়ে রেখে দিত, কিন্তু আমাদের প্রত্যেকটা চপস্টিকের প্যাকেজিংয়ে একটা ইন্টারেস্টিং ইনস্ট্রাকশন আছে কী করে চপস্টিকটা খেতে হয়। আমি যখন প্রথম চায়নায় যাই, চপস্টিকে খাওয়া শুরু করি, আমি দেখলাম মানে আজকের দিনও আমায় যদি তুমি ভাত মাছে চপস্টিক দিয়ে খেতে বলো, আমি চপস্টিকে বেশি কমফোর্টেবল নিজের হাতের থেকে, কারণ একবার শিখে গেলে চপস্টিকটা সেটাই মজা। চীনেরা দেখবে কত তাড়াতাড়ি খাবার খাওয়াটা, তো সব কিছুই আমিও ঠিক সেভাবেই খাই। তো আমার মনে হয়েছিল এইটা কেন ইন্ডিয়া পপুলার হবে না, তো সেই থেকে আমি চপস্টিক দেওয়া শুরু করি। অ্যান্ড আমি খুব প্রাউডলি বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গলে বা ভারতবর্ষে যে কোনো জায়গায় যেখানে আমরা প্রেজেন্ট আছি, সেখানে চপস্টিকটা পপুলার করার পেছনে কোথাও হলে মিনিমাম একটা 1% ক্রেডিট নিশ্চয়ই আমাদের আছে। এই করে ব্যবসায় শুরু হলো। তারপর চাউমিন একের পর এক খুলতে শুরু করলাম, প্রচণ্ড পপুলার হতে শুরু করলো। চাউমিন বিভিন্ন শহরে যাচ্ছে। তার মাঝখানে 2013-তে আমি আমার দাদা দুজন মিলে ঠিক করলাম আমরা একটা অন্য কিছু করি। দাদা একটা অন্য ব্যবসায়, কমিউনিকেশন ব্যবসায় ছিল। আমি বললাম যে আমরা দুজন মিলে ঠিক করলাম যে নতুন কিছু রেস্টুরেন্ট নিয়ে আসবো, দুজনেই খেতে খুব ভালোবাসি, দাদাও খেতে ভালোবাসে। তখন আমরা নিয়ে এলাম অথ 1590 বিরিয়ানির রেস্টুরেন্ট, বিরিয়ানি অ্যান্ড কাবাব। কেন আবার অথ 1590 পপুলার হলো, কেন এনেছিলাম অথ 1590? তখন পার্ক সার্কাস এরিয়াতে, ওই অঞ্চলে বা বিভিন্ন ওই দিকে এরকম পপুলার বিরিয়ানি রেস্টুরেন্টস অনেক ছিল, এদের আমি নাম করছি না। তারা মানে ডমিনেট করছে কলকাতাকে। বিরিয়ানি মানেই ওখান থেকে বিরিয়ানি, মানে এখান থেকে বিরিয়ানি, মানে ওখান থেকে, এই 4-5টা দোকান। তো আমরা বাঙালি হয়ে এই বিরিয়ানির ব্যবসায় ঢুকবো, সেটাই লোকের অ্যাকসেপ্ট করতে পারছিল না। তখন আমরা লখনৌতে গেলাম বিরিয়ানি দাদা, লখনৌতে গিয়ে প্রচুর রিসার্চ করে গালোটি কাবাব বলে একটি বস্তু দিয়ে কলকাতায় লঞ্চ করলাম। গালোটি কাবাব, জানি না তোমরা গালোটি কাবাব খেয়েছো কিনা। হাঁড়িতে বিরিয়ানি দেওয়া আর গালোটি কাবাব আমরা কলকাতায় শুরু করলাম। অ্যান্ড কলকাতায় শুরু করে এমন জায়গায় নিয়ে চলে গেলাম এই ব্যবসাটাকে কলকাতায়। এখন কলকাতায় মানে আমি প্রাউডলি বলতে পারি, যারা 100 বছর 150 বছরের পুরোনো বিরিয়ানির দোকান, তাদেরকে সবাইকে টেক্কা দিয়ে আমরা এগিয়ে গেছি। আমাদের এই মুহূর্তে কলকাতায় 14টা হদ আছে, আর দিল্লিতেও আছে। অ্যান্ড সুইগি জোম্যাটোতে সবার
ফিগার্স ছাড়িয়ে আমাদের চলে গেছে। মানে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বিরিয়ানি অ্যান্ড কাবাব জয়েন্টস হচ্ছে অল 50-90। গালোটি কাবাব বলে যে একটা বস্তু আছে, সেই বস্তুটাকে কিন্তু আমরা চিনিয়েছি কলকাতায়, এখন হয়তো নানান রেস্টুরেন্টে বিক্রি হচ্ছে, বাট উই আর দ্য ফার্স্ট ওয়ান যারা লঞ্চ করি। হাঁড়িতে যে বিরিয়ানি দেওয়া যায় সেই কনসেপ্টটা আমরা নিয়ে আসি, এখন অনেকে করছে, বাট মানে সব কিছু ট্রেন্ড কিন্তু আমরা তোমরা শুরু করেছি। ইভেন ওদের ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই, ওই উক্তিও অফ ক্যামেরা মানে বিরিয়ানি থেকে আমি বসে রয়েছে, আমরা জাস্ট আসছিলাম অ্যান্ড ওর সাথে এটা নিয়ে কথা হচ্ছে। ইউর সেইং কি আমি বিরিয়ানি খাই না, হ্যাঁ ভেজিটেরিয়ান, ঠিক আছে। তো ও বলছিল যে ওর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছিল যে এরকম পার্টি সার্টি হচ্ছে বন্ধুদের মধ্যে, ঠিক আছে, এবং অর্ডার করা যায় ওর কোনো একজন দাদা বা বন্ধু, সে বলছে যে তুই বিরিয়ানি, ও মটন পছন্দ করে, ঠিক আছে, অ্যান্ড দেওয়ার সেইং কি তুই একবার ওদের বিরিয়ানিটা খেয়ে দেয়, ঠিক আছে। তারপরে তারা অর্ডারও করে এবং তারপর তো খুব হবে। তো অ্যাকচুয়ালি এইভাবে মানে মুখে মুখে প্রচারের ব্যাপারটা একটা না তো সবার ব্যবসাটাই হচ্ছে তাই, এটাকে বলা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি। তুমি যতই বিজ্ঞাপন করো, যেটা প্রথমে বললাম, টিভিতে বিজ্ঞাপন করো, হোর্ডিং আনো, নিউজ করে নিয়ে আসো, সে তোমার খাবার খেয়ে লোকে অ্যাপ্রিসিয়েট না করে তাহলে কিন্তু সেকেন্ড টাইম অর্ডার করবে না। আমাদের সবচেয়ে যেটা গর্বের জিনিস সেটা হচ্ছে আমাদের রিপিট কাস্টমার হচ্ছে 80%, ওরাই বারবার অর্ডার করছে, প্লাস 20% করে প্রত্যেক মাসে অ্যাডিশনাল কাস্টমার হচ্ছে। করতে করতে সব সময় নতুন কিছু করব। তারপরে এলো চ্যাপ্টার 2, আমাদের যে রেট্রো ডাইনিং আমরা বলি, সেই চ্যাপ্টার টুটা কেন হলো? প্রত্যেকটা রেস্টুরেন্টের পেছনে একটা গল্প আছে, এই নয় যে জাস্ট একটা রেস্টুরেন্ট খুলে দিয়েছে। ছোটোবেলায় আমি আমার দাদা বাবা মার সাথে পার্কস্ট্রিটে খুব প্রচুর আসতাম। পার্কস্ট্রিটে প্রচুর আসতাম মানে কি, এখনকার বাচ্চাদের মতন বা এখন যারা আছে তাদের মতন না। পার্কস্ট্রিটে আসাটা ছিল কিছু উৎসবকে কেন্দ্র করে। দুর্গাপুজোর শপিং করার পর বাবার সাথে পার্কস্ট্রিটে এসে আমরা লাঞ্চ করে তারপর বাড়ি ফিরবো, বা বড়দিনের আগে যে শীতের ছুটিটা পড়বো ওখানে একবার বাবার সাথে বা জেঠুর সাথে আসবো পার্কস্ট্রিটে। তো পার্কস্ট্রিটের স্মৃতিটা আমাদের সেরকমই ছিল। ওখানে বিভিন্ন রেস্টুরেন্টে তখন লাইভ মিউজিক হতো, লাইভ ব্যান্ড হতো। পার্কস্ট্রিটের খাবার মানে কিন্তু কন্টিনেন্টাল খাবার ছিল, এখন তো অনেক কিছুই পাওয়া যায়, তখন পার্কস্ট্রিটে কিছু মানে সাংঘাতিক কন্টিনেন্টাল খাবার পাওয়া যেত। তার মধ্যে একটি রেস্টুরেন্ট ছিল স্কাই রুম বলে, তোমরা অনেক ছোটো, তোমরা ডেফিনেটলি খাওনি। স্কাই রুম হচ্ছে একটা মানে আইকনিক পার্কস্ট্রিটের রেস্টুরেন্ট, যেটা বন্ধ হয়ে যায়। তো ওই সময় পার্কস্ট্রিট ওয়াজ ওয়ান পার্কস্ট্রিট, দ্যাট ওয়াজ চ্যাপ্টার 1, সেটাকেই রেপ্লিকেট করে আমি খুললাম চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 সেম কাইন্ড অফ ফুড, সেম কাইন্ড অফ ফিল, কন্টিনেন্টাল ফুড, পার্কস্ট্রিট ফুড, লাইভ মিউজিক, লাইভ ব্যান্ড, অ্যান্ড দিস ইজ চ্যাপ্টার 2, নিউয়ার ভার্সন অফ চ্যাপ্টার 2। অ্যান্ড সবচেয়ে বড়ো কথা, মিউজিকটাকে আমার জীবনে যেহেতু মিউজিকের একটা অন্য জায়গা আছে, এইখানে এই মিউজিকটা রাখার, লাইভ ব্যান্ডটা রাখার কারণ হচ্ছে এখন মিউজিক আস্তে আস্তে লাইভ মিউজিকটা ফেড করে যাচ্ছে কোথাও, তাহলে মিউজিশিয়ানদের একটা সুযোগ হোক যাতে ওরা প্রত্যেকদিন বাজাতে পারে। তো এভরিডে দের ইজ এ লাইভ মিউজিক, ওয়েস্টার্ন গান হয়, বিভিন্ন ধরনের গান হয়। তো চ্যাপ্টার 2টা আছে, এইখানে হলো চাউমিন, এটা হলো অদ, এই নিয়ে আমার জীবন। এখন কলকাতা থেকে শুরু করেছিলাম, এখন আমরা আছি কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, এই এখন বম্বে আর চেন্নাইতে খুলবো। আস্তে আস্তে নেক্সট 2-3 বছরে আমরা আইপিও নিয়ে আসবো, বাকি সবকটা শহরে যাব। এই পুরোপুরি আমি সিনপসিসে আমার জীবনটা বলে দিলাম। এবার তোমার যদি কোনো পার্টিকুলার কোয়েশ্চেন থাকে বা কিছু জানতে চাই, তুমি আমাকে বলতে পারো, আমি সেটা চেষ্টা করবো উত্তর দেওয়ার। একদম প্রথমে যে প্রশ্নটা বলছিলাম ওটাকে একটু দেন মানে চাইনিজ চাউমিনের সবচেয়ে ফানি আর খুব একটা ইম্পর্টেন্ট মুহূর্ত আমার জীবনে। আমার রেস্টুরেন্ট যখন প্রথমে খুলেছিলাম, রেস্টুরেন্টের সাইজ ছিল 300 স্কোয়ার ফিট, তার কিচেনটার সাইজ ছিল হচ্ছে 100 স্কোয়ার ফিট। এবার কিন্তু আমার যে স্বপ্নটা ছিল বা যে আমার কনসেপ্টটা ছিল, যে আমার আইডিয়াটা ছিল, আমার কনফিডেন্সটা ছিল, সেটা হচ্ছে 1 লাখ স্কোয়ার ফিটের, যে করতেই হবে, মানে বেস্ট, দ্যার ইজ নো ওয়ে যে আমরা মানে যেটা করা যাবে না। মানে আমি শাহরুখ খানের খুব ফ্যান, শাহরুখ খান আমাকে মানে একবারে ইন্টারভিউতে শাহরুখ খানের আমি শুনেছিলাম, শাহরুখ খান বলতো যে শাহরুখ খান যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসে, ও দেখতো যে ওর কন্টেম্পোরারি অ্যাক্টর যারা, ঋত্বিক রোশন, তারপর সাইফ আলি খান বা বাকিরা, তারা খুব সুন্দর দেখতে, তারা খুব লম্বা ওর থেকে বেশি, তাদের গায়ের রং অনেক বেশি ফর্সা। শাহরুখ খানের না ছিল হাইট, না ছিল সাংঘাতিক দেখতে, না ছিল ওই ক্যারিজমাটা, কিন্তু প্রত্যেক দিন আয়নার সামনে দাঁড়িয়ে বলতো আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম দ্য বেস্ট, টিল হি বিকেম দ্য বেস্ট। তো আমিও ঠিক সেম জিনিসটা করতাম, আমি বলতাম করবই 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 করবই। অ্যান্ড সামহাউ আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি যে কলকাতা থেকে বেরিয়ে সারা ন্যাশনালি, পশ্চিমবঙ্গ না সারা দেশে চাউমিন হচ্ছে প্রথম 3টে রেস্টুরেন্টের মধ্যে একটা। আমরা সুইগি অ্যান্ড জোম্যাটোতে ডেলিভারিতে আমরা উই গিভ দ্য হাইয়েস্ট রেভিনিউ টু দেম। এটা জাস্ট এখন যাত্রা শুরু, বাকিটা তো অনেক দূর দিয়ে আছে। তো আমরা যখন শুরু করি, ওইটুকু একটা জায়গা নেই, যে কোয়েশ্চেনে আসছিলাম, তখন কোনো শেফ পাচ্ছিলাম না, ভালো শেফ, কারণ আমি যে খাবারটা তৈরি করতে চেয়েছিলাম এটা নর্মাল কোনো কুক দিয়ে হতো না। তো আমি নাম বলবো না, খুব একটা বড়ো রেস্টুরেন্টে যাই, সেখান থেকে শেফটাকে ভাঙাতে হবে। তো রাত্রিবেলা বসে আছি, আমি খুব ভালো লোক ভাঙাতে পারি,
তো আমি এরম বসে আছি রাত্রিবেলা, কখন শেফ বেরোবে, শেফকে নিয়ে কথা টথা বলে অনেক কিছু বুঝিয়েছি, এটা হবে ওটা হবে ওটা হবে। সে নেপালি শেফ, অ্যান্ড শেফ রাম, সে আজকেও আমার সাথে আছে, আমাদের এখন সে এক্সিকিউটিভ শেফ। তো তাকে বোঝালাম হ্যান ত্যান করে ওকে নিয়ে এলাম রেস্টুরেন্টে। এবার ও অনেক স্বপ্ন নিয়ে রেস্টুরেন্টে এলো। এবার রেস্টুরেন্টে ঢুকে আমাকে বলছে রেস্টুরেন্ট কায়, বললাম এই রেস্টুরেন্ট, কিচেন কায়, বলি এই কিচেন। মানে আমার রেস্টুরেন্টের কিচেনের টোটাল যে জায়গাটা, সেটা ও যেখানে কাজ করতো তার টয়লেটের সাইজে। বললো হ্যাঁ यहाँ पे कैसे खाना बनाएगा। তো ওকে আমি যে কনভিন্স করে যে সেখান দিয়ে নিয়েছিলাম, আজকে আমাদের এখানে যে 2,500-3,000 ছেলে কাজ করে, এই পুরো জিনিসটাকে ও এখন পরিচালনা করে। এখন ও আমাদের দেশের সবচেয়ে সাকসেসফুল শেফে পরিণত হয়েছে। বাচ্চা ছেলে ছিল, আমার থেকেও বয়সে অনেক ছোট। তো ওকে আমরা নিয়ে এসেছিলাম। তো এরম অনেক মজার মজার ঘটনা আছে যাদেরকে নিয়ে আসতাম আমি, সে পালিয়ে যেত পরের দিন জায়গাটা দেখে। কিন্তু যারা রয়ে গেছে আমার সঙ্গে, কিন্তু যারা প্রথম দিন থেকে আছে তারা কিন্তু আজকেও রয়ে গেছেন, সারা জীবন তারা থাকবে। কারণ তারা সামাও বিশ্বাস করেছে যে আমি কি বলতে চেয়েছি, আমি কি করতে চেষ্টা করেছি। মানে প্রাউডলি আমি এই জিনিসটা বলতে পারি, আমার এখন এই নিয়ে 51টা রেস্টুরেন্ট সারা ভারতবর্ষে। প্রচুর ছেলে আমার এখানে কাজ করে, এখন কত 2-3 হাজার ছেলে তো বটে, আরও বেশি হবে। তোমরা যে কোনো সময় যে কোনো দর্শক যে কোনো রেস্টুরেন্টে যেতে পারো, আমার যে কোনো ছেলেকে ডাকতে পারো, সে গেট কিপার হোক, শেফ হোক, আমার ম্যানেজার হোক। আমার সম্বন্ধে কোনো বাজে কথা বলো বা কোম্পানি সম্বন্ধে বাজে কথা বলো, সে যদি সেটাকে প্রশ্রয় দেয় বা তোমাদের ধাক্কা দিয়ে রেস্টুরেন্ট থেকে বার না করে দেয়, পরের দিন আমি সেই রেস্টুরেন্টে তালা মেরে দেবো। আমার সঙ্গে এদের এরমই পার্সোনাল কানেক্ট। আমি চেষ্টা করবো, মানে আমার বাড়িতে যদি উৎসব হয়, ওদের বাড়িতে উৎসব হবে। আমি যদি বিরিয়ানি খাই, ওরাও বিরিয়ানি খাবে। আমি যদি না খেয়ে শুয়ে পড়ি, ওরাও না খেয়ে শুয়ে পড়বে। দ্যাট হ্যাজ বিন মাই ফিলোসফি প্রথম দিন থেকে, অ্যান্ড শেষ দিন অবধি এটাই থাকবে। সেই নিয়ে জীবন। রবি গানের সেই এটা মনে পড়ছে, যেখানে এদের বাড়িতে উৎসব হচ্ছে, অমিতাভ বচ্চন আর শাহরুখ খান যাচ্ছে ওখানে। হ্যাঁ, আমাদের 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 সব থেকে ঘুরতে ওখানে কেন আমাদের গামটাও আমরা খুশিভাবে নিই। মানে প্রচুর ঝড় এলো, প্রচুর কিছু এলো, কোভিড গেল, আমাদের কত কিছু হলো, লকডাউন হলো, আমাদের আমফান হলো, কত কিছু হলো, কিন্তু আমাদের সামহাউ উই সারভাইভড। ইন্টারেস্টিংলি আমি এটা দেখছিলাম কোভিডের টাইম, বিকজ যেখানে সবাই বিশেষ করে রেস্টুরেন্ট বা এই সমস্ত হোটেল ইন্ডাস্ট্রিতে ওই কোভিডের টাইমে সার্ভাইভ করা ওয়াজ নিয়ার টু ইম্পসিবল। সেইখানে তোমরা কারো স্যালারি কাটুনি, উল্টা হায়ার করেছো। অ্যাকচুয়ালি কী হলো, এগেন সেখানে আমার কনফিডেন্সটা বাড়িয়ে দিল। যখন কোভিড প্রথম হলো, তখন আমরা এই লকডাউন বলে যে শব্দটা তখন প্রথম শুনলাম। আগে লকডাউন জানতাম যে ফ্যাক্টরিতে লকডাউন হচ্ছে, কোনো বড় সংস্থায় লকডাউন হচ্ছে। একটা পৃথিবী লকডাউন হয়ে গেল, দেশ লকডাউন হয়ে গেল, শহর লকডাউন তো জানতাম না। তো ওটা একটা মার্চ মাসে ছিল বোধহয়, আমার যতদূর মনে হয়, এরকম একটা লকডাউন অ্যানাউন্স হলো। তখন আমাদের রেস্টুরেন্ট চলছে, সবই চলছে, প্রচুর লোক এমপ্লয়েড। তো রাতারাতেই সব রেস্টুরেন্ট বন্ধ করতে হলো। এবার বন্ধ করে যখন হলো, তখন আমি তো ভাবলাম যে কী করবো এদের নিয়ে, তো মানে সাংঘাতিক অবস্থা। তো গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন শুরু হলো, যেতে রেস্টুরেন্টটাকে আমরা এসেনশিয়াল কমোডিটিসের মধ্যে দিয়ে দিই, যাতে আমাদের ডেলিভারিটা অ্যাটলিস্ট চালু রাখতে পারি, রেস্টুরেন্ট না খুলে রাখলেও। কারণ অনেক পরিবার, অনেক বৃদ্ধ লোকজন আছে যারা এই রেস্টুরেন্টের খাবারের উপরই তাদের পুরো জীবনটা নির্ভর করে। তো তাদেরকে সাপোর্ট করার জন্য গভর্নমেন্ট ওয়াজ ভেরি কাইন্ড। প্রথমে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে আমরা কনভিন্স করলাম, তারপর তো সব জায়গা থেকে চালু করলো। মানে আমি পার্সোনালি গিয়ে কনভিন্স করার চেষ্টা করলাম, তৎকালীন যিনি চিফ সেক্রেটারি ছিলেন ওনাকে, উনি রাজি হলেন, হি ওয়াজ সো কাইন্ড, পুরো জিনিসটা বুঝলেন, আমি প্রেজেন্টেশন দিলাম। তারপর 3 দিনের মধ্যে রেস্টুরেন্টটাকে এসেনশিয়াল সার্ভিসের মধ্যে দিয়ে চালু করে দেয়। যেটা হলো সবচেয়ে বেশি হিট করলো হচ্ছে এফএনবি ইন্ডাস্ট্রিটাকে, লোকে খাচ্ছে না, যাচ্ছে না। 60% রেস্টুরেন্ট বন্ধ হতে শুরু করলো। শুধু বন্ধ হতে শুরু করলো না, রেস্টুরেন্টের যারা ওনার তারা কী করলো, এমপ্লয়ীদেরকে বললাম ভাই আজকে থেকে তোমাদের কাজ নেই, তোমরা বাড়ি যাও, তোমাদেরকে কোনো মাইনে দিতে পারবো না, কিচ্ছু দিতে পারবো না, হেলথ কেয়ার তো দূরের কথা, হেলথ কেয়ার সাপোর্ট, যেদিন আমাদের রেস্টুরেন্ট খুলবে সেদিন আবার তোমাদের ডাকবো। তো এরম যখন ঘটতে থাকলো, তখন আমি কোনো জায়গায় ভাবলাম যে এটা অন্তত আমি করতে পারি না। কারণ আমি সবসময় আই অ্যাম অ্যান এমপ্লয়িজ পার্সন। আমি প্রথমে দেখি ওদের বেনিফিটটা, তারপর দেখি অর্গানাইজেশন বেনিফিটটা, তারপর আমারটা লাস্ট। সেটা উল্টো হতে পারে না যে আমি আমার বেনিফিটটা দেখে নিলাম, অর্গানাইজেশনের বেনিফিটটা দেখে নিলাম, আর এমপ্লয়িরা যাও ভাড়মে যাও, এটা হতে পারে না। আমি ঠিক উল্টোটা করলাম। আমি ওদেরকে বললাম আমরা যতদিন কাজ করব, মানে বেঁচে আছি, রেস্টুরেন্ট বন্ধ হবে না, প্রত্যেক দিন রেস্টুরেন্ট খোলা থাকবে, তোমরা রেস্টুরেন্টে কাজ করবে। দে গট দেয়ার স্যালারি অন টাইম এভরি মান্থ, বোনাস দিলাম সবাইকে। অ্যান্ড ওই সময় ঠিক লকডাউনের সময় যেই লোকেদেরকে সব রেস্টুরেন্ট থেকে বাদ দিয়ে দিয়েছিল, প্রচুর লোককে নিয়োগ করে আমরা এই লকডাউনের ফেজে
অ্যাটলিস্ট 12টা রেস্টুরেন্ট নতুন খুললাম লকডাউনের ফেজ লকডাউনের ফেজে। কলকাতা, ব্যাঙ্গালোর, আমরা প্রথম ব্যাঙ্গালোরে গেলাম লকডাউনের সময়, আমাদের প্রথম হোয়াইটফিল্ডে। সবাই ডিসকারেজ করছে না, দের ইজ অ্যান অপরচুনিটি, মানে থ্রেড দের ইজ এ অপরচুনিটি। তো ওইটা থ্রেডকে অপরচুনিটি বানিয়ে করলাম। চাউম্যান অ্যাপ লঞ্চ করলাম তার কিছুদিন আগে, অ্যান্ড আজকের দিনে চাউম্যান অ্যাপটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে পপুলার রেস্টুরেন্ট ডেলিভারি অ্যাপ। যেখানে এরম কোনো রেস্টুরেন্ট নেই ভারতবর্ষে, এরম কোনো চাইনিজ রেস্টুরেন্ট নেই যার নিজের অ্যাপে 5 লাখ অ্যাক্টিভ ইউজার আছে যারা রোজ অর্ডার করছে সেই অ্যাপ থেকে। সুইগিতে যাচ্ছে, জোম্যাটোতে যাচ্ছে, আমার অ্যাপটাতে লোক রোজ শুধু চাউমিনই অর্ডার করতে আসছে, 5 লাখ লোক সারা চাউমিন ইজ নট অ্যান অপশন। চাউমিনের অফকোর্স ইটস লাইক ইমোশন, চাউমিন ইজ এন ইমোশন। প্রচুর খাবার খারাপ হয়, লোকের মনে মাঝে বলে যে খাবার টেস্ট আজকে গন্ডগোল হচ্ছে, ওই হচ্ছে, ফোন করে আমাদের কল সেন্টারে গালাগালি দেয়, কিন্তু পরের দিন আবার চাউমিন দিয়ে অর্ডার করে। সো আমরা একটা লোকের অভ্যেসের মধ্যে চলে গেছি, মানে লোকের কাছে আমরা একটা বললাম না ইমোশন, চাউমিন ইজ এন ইমোশন। আমার কাছেও যেরকম, আমার কাছে তো হবে, ইটস মাই বেবি, বাট লোকের কাছেও চাউমিন ইজ এন ইমোশন। খাবার খারাপ হতে পারে কারণ কি আমাদের প্রত্যেকটা খাবার ফ্রেশ তৈরি হয়, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে শেফ তৈরি করে। কোনো সময় হাতের কোনো গন্ডগোলে একটু নুন বেশি, একটু সয়া বেশি হতেই পারে, এটা তো হতেই পারে, বিকজ ইজ নট মেশিন মেড ফুড। বাট মানে আই এম থ্যাঙ্কফুল টু অল মাই কাস্টমার্স, নট অনলি ইন ক্যালকাটা বাট অল অ্যাক্রস দ্য কান্ট্রি, যেগুলো আমাদেরকে এতটাই ভরসা করে যে যতই গন্ডগোল বকবে, চেঁচামেচি করবে, তো ঠিক পরের দিন আবার আমাদের কাছেই অর্ডারটা করবে। সেই ভরসাটা রাখতে পেরেছি, সেই সাহসটা মানে আপনারাই দর্শকরাই আমাকে দিয়েছে, আমার এমপ্লয়িরা দিয়েছে। আজ যদি আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমার খুব গাড়ির শখ, আমার অনেক কিছু শখ, তার মধ্যে বলে যে তুমি কী গাড়ি কিনলে, কী তোমার ওয়েলথ হলো, এই হলো। তো ইফ someone asked me যে তোমার what is your wealth, what is your biggest asset in life, I would definitely not say যে এখানে বাড়ি কিনেছি বা এখানে আমার এই অ্যাসেট আছে, এই কিনেছি ওই কিনেছি। আমার অ্যাসেট হচ্ছে আমার এমপ্লয়িজরা, আমার এমপ্লয়িরা হচ্ছে বিগেস্ট অ্যাসেট অফ মাই লাইফ। অ্যান্ড আমি জানি যদি আমার কোনো দিন কোনো বিপদ হয় সবার আগে তারা ঝাঁপিয়ে পড়বে, সিমিলারলি যেরকম আমি ঝাঁপিয়ে পড়বো তাদের জন্য বা আমি ঝাঁপিয়ে পড়ি। অ্যান্ড ওরা যদি আমার সাথে থাকে অনেক দূর যাবে গাড়ি। এই তো 85 সবে এলাম, এখনও দেখো এক কত, অ্যাটলিস্ট আরও তো তুমি বলছিলাম 2-3টে সেঞ্চুরি করি তারপর দেখা যায়। তুমি বলছিলে, দেখছিলাম আমি যে নর্থ টু সাউথ, ইস্ট টু ওয়েস্ট, একদম ভারতের কোথাও বাকি থাকবে না, প্রত্যেক স্টেটে বা প্রত্যেক সিটিতে। একদম সেটাই চেষ্টা, সেটাই ইচ্ছে। এটা দেখে আবার আমি একটা প্রশ্ন আছে, বিকজ এর একটু ব্যাপারটা একটু যদি টাইম আমার কম আছে, চ্যালেঞ্জিং প্রশ্নের দিকে যাও একদম, বিকজ প্লিজ, বিকজ আমি এটা প্রশ্ন আগে আমি বলি, আমি যখন তোমার প্রত্যেকটা মানে ইন্টারভিউ বা তোমার প্রত্যেকটা এপিসোড দেখছিলাম, আমি সেখানে একটা জিনিস দেখছিলাম যে শুনে এটা মনে হচ্ছিল যেন স্মুথ, মানে খুলেছি 2 দিন বাদেই লাইন করে গেছে, খুলেছি এত সুন্দর সুন্দর, মানে পাবলিক রেসপন্স এত ভালো ছিল, অডিয়েন্স মানে কাস্টমার রেসপন্স এত ভালো ছিল, শুনে মনে হচ্ছে সবই স্মুথ গেছে, কিন্তু এটা তো হতে পারে না, অসম্ভব একটা ব্যাপার, একদম পারে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন এই ক্রিটিসিজম, তুমি যেটা বললি যে খাবার খুব বাজে ছিল, এরকমও কাস্টমার কেয়ারে কম্পেয়ার লোক ভালো হচ্ছে, তো এই সমস্ত জিনিসগুলো কীভাবে হ্যান্ডেল করো যেখানে তোমার এই মানে রিটেনশনটা এত বেশি, কাস্টমার আবার ওখানেই বানাতে বলছে? এর জানো তো মেন যদি তুমি বলো এর ফর্মুলাটা কি, এর প্রথম ফর্মুলা হচ্ছে এমপ্লয়ি রিটেনশন। আমাদের এই ইন্ডাস্ট্রিতে অ্যাট্রিশন রেট খুব হাই। আজকে একটা লোক কাজ করছে, কালকে অন্য জায়গায় চলে যায়, তারপরে 500 টাকা পেলেই চলে যায়। তো এই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে আমাদের অ্যাট্রিশন রেট চাউমিনে ভীষণ কম, কারণ আমাদেরকে কেউ ছেড়ে যায় না। কারণ যে চাউমিনে একবার জয়েন করে, ওটা চাউমিনটা আমরা এমনভাবেই চালু করেছি, এমনভাবেই একটা পরিবারের মতন থাকি, আনন্দ খেলাধুলো সব কিছুর মধ্যে ব্যবসাটা হয়, তো মনেই হয় না এটা কাজ। তো ডেফিনেটলি প্রবলেম তো হয়, অ্যান্ড অনেক ধরনের প্রবলেম হয়, কিন্তু আমার না মানে যেটা সবচেয়ে বেশি, দুটো জিনিস আমার নিজের মনে হয় আমার কোয়ালিটির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে আমার একটা সাংঘাতিক সাহস আছে, আমার কোনো ভয় নেই। মানে তুমি বলো আগুনে ঝাঁপিয়ে পড়তে আমি ঝাঁপিয়ে পড়বো, যদি মনে হয় ওখানে কোনো অপরচুনিটি আছে, দেখবো না তারপর করে কী হবে। আর সেকেন্ড হচ্ছে কিছুই ভগবান দেয়নি, শুধু মাথায় একটু এক্সট্রা একটা চিপ দিয়েছে, বুদ্ধিটা একটু বেশি দিয়েছে ব্যবসায়, তো আমি যে করেও বার করে নেবো। মানে গার্বেজ থেকেও আমি ওখান থেকে গার্বেজ ট্র্যাশ থেকেও আমি ব্যবসা করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দুটোটা করে ফেলবো। তো ওইটাই, দুটো জিনিস নিয়েই চলছে, অতিরিক্ত সাহস অ্যান্ড মাথাটা সবসময় ক্লিয়ার রাখা যে কী করতে চাই সেটা নিয়ে। যে কোনো এন্টারপ্রেনিয়ারের একটা জিনিস দেখা যায় যে তাদের প্রথম হয়তো 2-3টা স্টার্টআপ ফেল করে যাচ্ছে, সে টাকা হোক, এনার্জি হোক, টাইম হোক, যাই দিয়েছে সেটা ওয়েস্ট তো কোনোদিনও যায় না, আমি বলবো না, সবই ইনভেস্টমেন্ট ওখান থেকে শিখে নেক্সটটাতে কাজে লাগে, বাট সেটা কোথাও না কোথাও ব্যর্থ হয়েছে, এবং তারপরে নেক্সট অন্য কিছু এবং কোনো একটা জায়গা থেকেই ক্লিক করেছে, এবং তারপর থেকে তার নাম হয়েছে। তোমার ক্ষেত্রে আমি যতদূর তোমার মানে দেখছিলাম একটাও ফেল করেন, ইজ ইট ট্রু নাকি এরকম কোনো স্টার্টআপ বাকি চাষ যেটা ফেল করেছে?
যেটা তোমাকে আলটিমেটলি বন্ধ করে নেক্সট যেতে হবে? দেখো ব্যাপারটা হচ্ছে চাউমিন ডেফিনেটলি ফেল করেনি বা যেগুলো জানো ফেল করেনি, বাট আমরা তার মাঝখানে করেছিলাম মাস্টার ডিমসাম বলে একটা QSR চেইন বানিয়েছিলাম, যেখানে মোমোস পাওয়া যেত, ডিমসাম পাওয়া যেত। সেটা চলেনি, সেটা বন্ধ করে দিয়েছি। এরকম ছোটোখাটো দু একটা জিনিস তো ডেফিনেটলি ফেলিয়ার হয়েছে, বাট ফেলিয়ারটা মানে আমার কাছে তো ফেলিয়ার হিসেবে দেখি না। ইট ইজ কাইন্ড অফ অ্যান এক্সপেরিমেন্ট, ইট ইজ কাইন্ড অফ অ্যান কী বলবো এক্সপিরিয়েন্স, যেটা আমি নিয়ে আগ্রহ এগিয়ে চলেছি। তো প্রত্যেকটা মানে ইটস ভেরি ফান, মানে খুবই মজার, মানে আমার পুরো জিনিসটা আমি এনজয় করি এতটাই যে আমি তোমাদেরকে হয়তো প্রকাশ করতে পারবো না বলে, বাট আমি আমার জীবনটাই খুব এনজয় করি। এই নয় যে শুধু ব্যবসাটাকে এনজয় করি, প্রত্যেকটা জিনিস ইকুয়ালি টাইম দিই। আমি এখনও এত রেস্টুরেন্ট চালিয়ে, আমি সপ্তাহে 4 দিন কলকাতার বাইরে থাকি, আমি ট্রাভেল করি, 3 দিন কলকাতায় থাকি। আমি যে 3 দিন কলকাতায় থাকি বা যে 4 দিন কলকাতায় থাকি, আমি প্রত্যেকদিন সকালবেলা আমার মেয়েকে স্কুলে ছাড়তে যাই উইদাউট ফেল। রাত্রিবেলা 4টে পিললে আমি 5:30 ওকে ছাড়তে যাই, স্কুলে নিয়ে যাই। আমি আমার যে কুকুর আছে সুশি, সে আমার ছোটো মেয়ে বলি, তাকে প্রত্যেকদিন সকালবেলা ওয়াকে নিয়ে যাই। আমি রেগুলার জিম করি, আমি রেগুলার ওয়াক করি। আমি কোনোদিন 7টার পরে কাজ করি না, 7টার পরে আমি বাড়ি চলে যাই। 7টার পরে ইটস মাই ফ্যামিলি টাইম। আমার লক্ষ্মী ছাড়ার প্রত্যেকটা শো আমি করি, কোনো শো মিস করি না। ইভেন লক্ষ্মী ছাড়া যখন পিক টাইম আমার ব্যবসার, দুর্গাপুজোর সময় আমরা ট্যুরে চলে যাই, যেমন এবছরে যাচ্ছি US, 21 দিন থাকবো না, তো ওটাও করি। মানে সব কিছু নিয়ে আমার জীবন, শুধু কাজকে কেন্দ্র করে কিন্তু দেবাদিত্য চৌধুরী নয়, মানে জীবনকে কেন্দ্র করে আমি আই সেলিব্রেট লাইফ অ্যান্ড আই সেলিব্রেট এভরি মোমেন্ট অফ মাই লাইফ। অ্যাকচুয়ালি যে দুর্গাপুজো হচ্ছে, যে মানে দুর্গাপুজো বাঙালির জন্য অ্যাটলিস্ট ইন বেঙ্গল, প্রত্যেকটা রেস্টুরেন্ট ওয়েট করে দুর্গাপুজোতে সবচেয়ে ফেমাস, যেটা হয়তো গোটা বছর আমাদের বাড়িতে, সেটা আমি না আমাদের এখানে তাই, কিন্তু আমার টিমটা এত সুন্দর, মানে আমার ফ্যামিলি এত সুন্দর, চাউমিনের ফ্যামিলি এত সুন্দর যে ওরা পুরোটা গুছিয়ে দেখে নেয়। মানে আমাকে থাকতে অফকোর্স কোনে থাকি, বাট ওদের ওপর ভীষণভাবে আমি ভরসা করি। আমি দেখতেও জানি না তারা কী করছে, কারণ তারা কোনোদিন আমাকে ঠকায়নি, আমিও তাদের ঠকাইনি, আর আশা করি কোনোদিন তারা আমাকে ঠকাবেও না, আমিও তাদের ঠকাবো না। এই মানে মানে আমি প্রত্যেকের না প্রত্যেকের ব্যবসা করার জন্য তো একটা প্রত্যেকের জীবনের তো একটা হয় ব্যবসা করার, যে কিসের জন্য ব্যবসা করছে। কেউ টাকা রোজগার করার জন্য ব্যবসা করছে, কেউ ফেমের জন্য ব্যবসা করছে। তো আমারও তো ডেফিনেটলি একটা মাথায় কিছু আছে, ব্যবসাটা আমি কেন করছি, জাস্ট তো আমি ব্যবসা করছি না। তো আমার ব্যবসাটা করা হচ্ছে আনন্দের জন্য। ব্যবসাটাকে আমি যারা কাজ করবে তাদের ইকুয়ালি আনন্দ দিতে চাই, আমি আছি ইকুয়ালি তো আনন্দ পেতে পারি। যদি কোনো দিন আমার মনে হয় যে আমার রেস্টুরেন্টে এত শেষ, আমি আর কাজ করতে পারছি না, বন্ধ করে দেবো। আমাদের আনন্দ মানে সবার আগে আমি অফিসে ঢুকি, অ্যান্ড আমি প্রত্যেক দিন অফিসে 8:30 থেকে 9টার মধ্যে ঢুকে যাই সকালবেলা, সব কিছু করে সকালবেলা বাড়িতে, বিকজ আই গেট আপ এট 5 o'clock। আমি 9:30 পরে আমি জেগে থাকতে পারি না, 10টায় ঘুমিয়ে পড়ি। তো আমার খুব এগুলো খুব ডিসিপ্লিন, এগুলো আমি কিছুতেই চেঞ্জ করি না, কারোর জন্যে চেঞ্জ করি না। রেয়ার অকেশনে আমি 10টার পরে জেগে থাকি বা কোনো পার্টিতে যাই, আমি পার্টি করি না। আর আই এম আ টিটোটাল, আমি চাও খাই না, কফিও খাই না, সিগারেটও খাই না, মদও খাই না, কিচ্ছু খাই না এগুলো। তো এইগুলো আমার অনেকটা আমাকে আরও এগিয়ে নিয়ে যায়, মানে এইগুলো করে যেই সময়টা নষ্ট হয় সেই সময়গুলো বাঁচিয়ে সব কিছুই ব্যবসাতে আমার কাজে আমি লাগাই। তাহলে আমাকে এবার চাপাবিটা ছাড়লে এই জায়গাটা নোটসটিম ম্যাচ করবো, যদিও আম নট এ ডিসিপ্লিন গাই এট অল, ঠিক আছে না, ভেরি গুড। 9টা-10টার মতো আমি একদম এনকারেজও করি না কাউকে ড্রিঙ্ক স্মোক করার জন্য, বা কিন্তু আমি ডিসিপ্লিন নেই, এটা একটা জায়গাতে, বিকজ আমি আমার না ডিসিপ্লিনটা ইজ দ্য মাস্ট, ওটা তো সবচেয়ে বেশি ইস্যু। 5 মিনিটের কনভারসেশনে এটাই বললাম, তোমার আজকে সাকসেসের রাজটা হচ্ছে ডিসিপ্লিন। কিছুটা বলতে পারো, সেটা আজকে থেকে না, সেটা ছোটোবেলা থেকে কিছুটাই না, না বাকি শুধু ডিসিপ্লিন হয়ে তাহলে তো মানে আমাকে সাধু হয়ে যেতাম, ডিসিপ্লিনের সাধু। আর ডিসিপ্লিনের সঙ্গে আরও অনেক থাকতে হয়, অনেক কিছু। আচ্ছা 7টার সময় যে বাড়িতে মানে 7টার পরে নো কাজ, এই যে ব্যাপারটা, এটা তো নিশ্চয়ই শুরুতে ছিল, প্রথম থেকে এটা প্রথম থেকে। কিন্তু রেস্টুরেন্ট তো 7টার পরেই মানে তোমাদের 7টার পরেই অ্যাকচুয়ালি ওর পিক আউটটা হবে, আমি ওটাকে প্রথম থেকে মানে কি দেখো, প্রথমে হ্যাঁ শুরুর দিকে নয়, অফকোর্স একদম শুরুর দিকে না, প্রথম কিছু বছর বড়টা ভুল, যতদিন না টিমটা তৈরি করছিলাম হয়ে গেছে, এখন টিম ওটা দেখে নেয়, বাকি তো ওরাই দেখে, ওরাই আমার সব, ওরাই পুরো জিনিসটা অর্গানাইজ করে। আমি ওদেরকে না জিজ্ঞেস করে কিছু করি না, ওরা আমায় না জিজ্ঞেস করে কিছু করি না। আমি কোনো ডিসিশন নিজে নিই না, সবাইকে নিয়ে, এসে ডেমোক্রেটিক কোম্পানি, সবাই মিলে যে ডিসিশন নেয় সেটাই ডিসিশন। আমার আলাদা করে অটোক্রেটিক হয়ে মানে একদম এই কিম জং হয়ে আমি চালাতে চাই না, আমি ওদেরকে নিয়েই চলতে চাই। তুমি যার কাছে বলছিলে যে এরকম প্রথম যে তোমার মানে এক্সিকিউটিভ শেফ যে রয়েছে, যে ভাগ বাগানে দিয়ে নিয়ে আসার যে ব্যাপারটা, আই ওয়াজ জাস্ট রিমেম্বারিং আমাদের নিজস্ব রেস্টুরেন্ট ছিল, ঠিক আছে, ভেরি গুড ইজ দুর্গাপুরে ছিল সেটা, ঠিক আছে, সেটা আলটিমেটলি এখন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। বাট স্টার্টিং তুমি যে কথাগুলো বলছিল যে শেফের শেফ মানে অ্যাপ্রিসিয়েশন রেট অফ হাই এবং সব কিছু, আই ক্যান রিলেট। মিয়াম বলছিলে
মানে আমার অডিয়েন্স যদি ওই যখন বলছিল তখনকার আমার ইয়েটাকে দেখেছি মানে এক্সপ্রেশনটা বিল আন্ডারস্ট্যান্ড কি আমার কমপ্লিটলি আমি গুজবাস পাচ্ছিলাম এবং আমার মনে পড়ছিল আমার পুরো উইকআপ হচ্ছে একদমই তাই, একদম। আমার সাথে হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা আজকে এলে। আজকে যদিও সময়টা খুব কম আমাদের এখানে শেষ করতে হবে, তো আশা করি তোমার মোটামুটি শ্রোতাদের বা দর্শকদের সব উত্তরই আজকে পেয়ে যাবে। পরে আবার এক সময় হবে আড্ডা। অ্যাকচুয়ালি সব উত্তর পাবে না, বহুত কম কথা। ইন্টারেস্টিংলি আমার 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 এই মুহূর্তে মনে হচ্ছে যে এখন তোমার কাছে ছেড়ে দিতে মানে, কিন্তু কথাটা হচ্ছে মনে হচ্ছে এখন আরও 1-1.5 ঘন্টা আমার ওদের এপিসোড মানে ডিসকাশন বা আড্ডা চলতে পারে, কিন্তু স্যাডলি আমাদের দোষে আমরা অনেক লেটে এসেছি, ঠিক আছে, যার জন্য না, অন্য আবার হবে, অন্য একদিন ডেফিনেটলি। তো এটার লক্ষ্মীতারা ভার্সনটা এখনো বাকি রইল, ওটা আবার একদিন হবে। ঠিক আছে। এবং আরও অনেক মানে আড্ডাটা ঠিক জমে উঠেছে আর বন্ধ হচ্ছে, তার মানে নেক্সট এপিসোড আমার দর্শক বা শ্রোতা যারা রয়েছে কমেন্টে লিখবে যে নেক্সট এপিসোড চাই, তো চাই, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আরেকটা জিনিস তোমরা বলেন ডেফিনেটলি বলতে চাই, because আমি যখন শুনছিলাম মানে তোমার প্রত্যেকটা ভিডিওস যেগুলো দেখেছি এবং এখনও যখন কথা বলছি, যদি আমি এত কেন কথা বলছি, আমার মনে হচ্ছে লাইক মানে ইউ আর ওয়ান্ডারফুল স্পিকার, মানে না, সেরকম কিছুই না। মানে তুমি যেটা হয়, আমি যেটা মানে গ্রেট স্পিকার তারাই হয় যারা খুব শুধু বলতে থাকে তারা না, যারা স্টোরি মানে নিজের রিয়েল লাইফ স্টোরিগুলোকে স্টোরি লেখার আসলে কী বলতে ইউ ক্যান ডু দ্যাট। এই পাবলিক স্পিকিং বা স্পিকিংয়ের ব্যাপারটা হচ্ছে এমনই, তুমি যদি মন থেকে যেটা বলতে চাও সেটা তুমি বলতে পারো, তাহলে তুমি বলতে পারো। তোমাকে যদি আলাদা করে স্ক্রিপ্ট করে দিই বা কিছু করে, ওসব কিছু করা যাবে না। মানে মন থেকে যদি আমার যে যা তোমায় বললাম সেগুলো মন থেকেই বললাম, কোনো স্ক্রিপ্টেড না, কোনো কিছু বানিয়ে না, কোনো মিথ্যা কথা না। তো তুমি যখন সত্যি কথাটা বলবে বা নিজের গল্পটা বলবে, ওটা ফ্লোতে খেলবে, ওর জন্য স্পিকিং ক্যাপাবিলিটি দরকার হয় না। আজ তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস সো মাচ। থ্যাংক ইউ আচ্ছা লাস্ট একটু ওই কী বলে সেই সাবস্ক্রাইবটা কী সব বলে একটু বলে না। অবশ্যই এইটা চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ও আমাকে অ্যাটলিস্ট 10 বার আমার সঙ্গে ফলো আপ করেছে। আমি প্রচুর ট্রাভেল করি, ঠিক আমার সময় বার করে নিয়েছে জেদ করে। আমি যেরকম জেদি ও সেরকম জেদি, তো আমার টাইমটা নিয়েছে। আশা করি আবার আমি আসবো একটা এপিসোডে ওর জেদে। অ্যান্ড খুব ভালো থাকবেন, আর এই চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। নেক্সট এপিসোডে দেখা হচ্ছে ততদিনের জন্য।